দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় দিনের উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে আমরা কথা বলি। এই অনুষ্ঠানে রাত 11টায় যমুনার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আপনারা জানেন যে রাজনীতিতে আর মাত্র দুদিন, তারপরে সেই 5 আগস্ট তার 2 বছর পূর্তি। কিন্তু এই 2 বছরের মধ্যেই জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা যারা ছিল সংসদের বাইরে, তাদের ভিতরে নানা রকমের কথার বিভেদ, এবং কেউ কেউ এই অভিযোগও করছে যে বিরোধী দল রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আবার বিরোধী দল বলছে যে সরকারি দল বলছে বিরোধী দল অন্য কারো ভাষায় কথা বলছে। এদিকে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, নানা ইস্যু, এবং এর সঙ্গে জুলাই নিয়ে অপচেষ্টা চলছে নানাভাবে জুলাইকে হেয় প্রতিপন্ন করার, সেই অভিযোগও করছে রাজনীতিবিদরা। সেসব নিয়ে কথা বলবো আমরা। কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নওগাঁ থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। স্বাগত আপনাকে। আছেন প্রফেসর রেজওয়ানা করিম স্নিগ্ধা, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক। প্রফেসর স্নিগ্ধা, আপনাকে স্বাগত। এবং আছেন অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এমপি, তিনি সংরক্ষিত মহিলা আসনের সদস্য, জামাত ইসলাম থেকে মনোনীত। আপনাকেও স্বাগত। আমরা আলোচনা শুরু করতে চাই জনাব ফজলে হুদা বাবুল, আপনাকে দিয়ে। রাজনীতিকে সংসদের ভেতরে না রেখে বাইরে নেয়ার একটা চেষ্টা হচ্ছে, এটি তথ্যমন্ত্রী বলছেন। সেই অনুষ্ঠানে আপনার যে মূল দল বিএনপি, তার মহাসচিব মহোদয় ছিলেন, এবং তিনি নিজেও বলছেন যে বিরোধী দলের নানান ধরনের সমালোচনা করছেন। প্রশ্ন হচ্ছে যে একটি কার্যকর সংসদের আসা, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করা, এবং একটি গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সংস্কার, এইসব স্পিরিট থেকেই তো আসলে 2 বছর আগে এই ঘটনা বা এই অভ্যুত্থান সেটি ঘটেছিল। সরকার গঠনের 5 মাসের মাথায় সরকার কতদিন টিকবে কি টিকবে না, এই সরকার 5 বছর পূর্ণ করতে পারবে না, সেরকম বক্তব্য খোদ বিরোধী দলীয় যিনি উপনেতা নাহিদ ইসলাম তিনি বলছেন। ফলে এরকম পরিস্থিতি কেন হচ্ছে বাবুল ভাই? আসলে কি পরিস্থিতি এতটা খারাপ, না এগুলো পলিটিক্যাল রেটরিক? ধন্যবাদ। সহ-আলোচক প্রফেসর স্নিগ্ধা অত্যন্ত শ্রদ্ধেয়, অনেকদিন পর একসাথে, তাকে স্বাগত। এবং অ্যাডভোকেট মুন্নি আপা খুব ভালো বলেন, পরিশ্রমী রাজনৈতিক ব্যক্তিত্ব, আমাদের সংসদের মাননীয় সদস্য। এবং মিশু, আপনাকে শুভেচ্ছা। দর্শককে শুভেচ্ছা। আজকে জুলাইয়ের 34তম দিন। এই জুলাইয়ের 34 তারিখে জুলাইয়ের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা, এবং যারা অঙ্গহানি হয়েছে, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে এই জুলাই অভ্যুত্থানের সময়, তাদের পরিবারের সবাইকে এবং তাদেরকে সমবেদনা। যে কথাটা আপনি বলেছেন যে বিভেদ, সংসদ এবং সংসদের বাইরে রাজনীতি নেওয়ার চেষ্টা, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এবং সরকারের কি অবস্থান, সরকার কোন জায়গায় আছে, 5 বছর টিকবে কিনা, এই বিষয়গুলো। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত 12ই ফেব্রুয়ারিতে যে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, এটা একটা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর একটা ডেমোক্রেটিক অধ্যায় সূচনা হয়েছে, এবং সেইটা সকল কি বলবো মানুষের প্রত্যাশা অনুযায়ী যে সংসদটা গঠিত হয়েছে, সংসদের সদস্য শুধু আমি নয়, বিরোধী দলেরও তারাও আছেন এই সদস্যে। কাজেই 350 জনের প্রত্যেকেরই দায়িত্ব সংসদীয় রাজনীতিটাকে ক্যারি ফরওয়ার্ড করা। আপনি জানেন যে এই সংসদে বিরোধী দল বেশ কিছু আসন নিয়েই এবার বিরোধী দল হয়েছে, 68টা আসন, প্লাস তাদের যে নতুন মনোনীত সদস্য 40% ভোট, 40%। তো কাজেই এটা একটা বড় বিষয়, এবং জনগণের প্রতি তাদের নিজেদেরও দায়বদ্ধতা আছে। এবং সেই দায়বদ্ধতা হচ্ছে, প্রথম দায়বদ্ধতা হচ্ছে যে গণতান্ত্রিক ধারা যেটা সূচনা হয়েছে দীর্ঘ 17 বছর পর, এটাকে সমুন্নত রাখা। দ্বিতীয় হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে মানুষের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সে আকাঙ্ক্ষা কি? শিক্ষাঙ্গনে শিক্ষা ফেরত আসবে, সে আকাঙ্ক্ষা হচ্ছে মানুষ তার স্বাস্থ্য অধিকার ফেরত পাবে, সে আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের পরিবেশের ভারসাম্য হবে, সে আকাঙ্ক্ষা হচ্ছে মানুষ চাকরিতে যাবে কোটার ভিত্তিতে নয়, চাকরিতে যাবে মেধার ভিত্তিতে, সে আকাঙ্ক্ষা হচ্ছে
যে আমাদের সমাজ যে বিভাজিত অবস্থায় আছে সেটাকে সকলে একসাথে আগামীর একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। সেগুলোর সূচনা দেখতে পান? তো সেগুলোর সূচনা, এটা প্রথম কথা হচ্ছে জনগণ বিচার করবে। আপনি একটা কথা বলেছেন যে কি বলে সংসদের বাইরে তারা বলছে রাজনীতিকে নেওয়ার চেষ্টা করছে। রাজনীতি সংসদের বাইরেও থাকবে, কিন্তু যেটা মাননীয় তথ্যমন্ত্রী যেটা মিন করেছেন যে ভাষায় সংসদের বাইরে রাজনীতি শুরু হয়েছে, এটা হবার কথা ছিল না। সংসদের বাইরের রাজনীতিটা হবার কথা ছিল। এখনো আমরা কিন্তু হাম একদম শেষ করতে পারিনি, হামের প্রাদুর্ভাব এখনো আছে। সেইটা নিয়ে কি করা হবে, সেই মানে জনভোগান্তি। আপনি দেখুন আবার হামের পাশাপাশি ইতিমধ্যে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব ধরে গেছে। আপনি জানেন এবার বন্যায় কিরকম ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকেরা। এখন কৃষকদের বীজ নাই, বীজতলায় বীজ নাই, বিভিন্ন জায়গায় সারের সমস্যা। এই জিনিসগুলো নিয়ে যদি তারা গঠনমূলক পরামর্শ সরকারকে দেয়, বা পরামর্শ বাদ দিলাম, গঠনমূলক সমালোচনা করে, সরকার কিন্তু আরো এগিয়ে যাবে, মানুষ উপকৃত হবে। এখন আপনি ঘরে ঘরে দুর্গ করে তুলবেন। আরে ভাই, আমরা তো ছোটবেলায় জানতাম যে ফোর্ট উইলিয়াম দুর্গ, আগেও দুর্গ পাছেও দুর্গ, ফোর্ট মানেই তো দুর্গ। আমরা নাম একটা পড়তাম না, ফোর্ট উইলিয়াম দুর্গ। তো আপনারা ঘরে ঘরে ফোর্ট উইলিয়াম দুর্গ করবেন এই 5 মাসের মধ্যে। আপনারা ঘরে ঘরেই আন্দোলন করবেন, টেনে হেসড়ে নামাবেন, পায়ের তলায় মাটি নাই। আপনাদের মানে কি বলবো, 11 দলের লোকজন যা ইচ্ছে তাই বলবে। আরো কথা মানে কি বলবো, রাজনৈতিক সংস্কৃতির বাইরে যে কথা বলবে। আর আপনারা দেশের জনগণের প্রতি দায়িত্বটুকু পালন করবেন না। আপনারা কি মনে করেন, আপনারা যখন বলেন যে আপনারা জুলাইয়ের ধারক বাহক, যেটা 71-এ একটা নির্দিষ্ট গোষ্ঠী নেওয়ার চেষ্টা করেছে, সেম অবস্থায় আপনারা কথা বলেন। আপনারা হাদিকে অনেকভাবে চিত্রায়িত করার চেষ্টা করেছেন, সেটা বিফল হয়েছে। হাদির কথা কিন্তু তারা ঠিক মতো হয়তো শুনেছে কিনা আমি জানি না। হাদি কিন্তু বলেছিলেন এই এনসিপি জামাতেরা 3টা ভুল করেছে। একটা ভুল কি, তারা প্রথমেই ক্ষমতার স্বাদ নিয়েছে। দ্বিতীয় ভুল কি করেছে তারা, আপনি দেখেন 90-এ যারা ছাত্র আন্দোলনে ছিল, একজনকেও কিন্তু আমরা ক্ষমতায় দেখিনি। নির্বাচন ছাড়া একজনকে আমরা ক্ষমতায় দেখিনি। তারপর কি করেছে তারা, দুর্নীতি করেছে। এটা হাদি বলেছে, হাদির কথা আমি উদ্ধৃতি করছি, আমার নিজের কথা নয়। তারপর কি করেছে দেখেন, এই রাজনীতিটাকে যা ইচ্ছে তাই করে ফেললেন। এটা হাদির কথা, আমি নিজের কথা বলছি না। হাদি বলছেন যে রাজনীতিতে তারা যা ইচ্ছে, যা মনে আসে তাই ফেসবুকে দেয়, আধা ঘন্টা পর আবার তারা এই জামাতের সমালোচনা করে, এই আবার বিএনপির সমালোচনা করে। তো এই যে এই গোষ্ঠীগুলোকে, তাদের প্রত্যেকের দায়িত্ব, তারা যদি সত্যি, আমরা যদি বলি বাইগনস আর বাইগনস, লেটস ডু দ্য বেটারমেন্ট ফর দ্য কান্ট্রি। আপনাকে একটু থামাই। সাবিকুন নাহার মুন্নি এমপি আপা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা গঠনমূলক সমালোচনা কেন করছেন না? একই সাথে আপনাদেরও তো দায় আছে, আপনারা সেই দায় কতখানি পালন করছেন? জনগণ আপনাদেরকে যে কারণে সংসদে পাঠালো, সেই কারণ নিয়ে আপনারা কতখানি কথা বললেন, এবং কেন সংসদের ভেতর না করে রাজনীতিকে বাইরে নিয়ে যাচ্ছেন? আপনার সহযোগী যারা আপনাদের সঙ্গে আছেন, যেমন আজকে দেখলাম একটা এনসিপির ধারাবাহিক কর্মসূচি, সেখানে হামলা হচ্ছে, সে হামলার প্রতিবাদ হচ্ছে, সেখানে রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে কথা বলা হচ্ছে, যে অভিযোগ এমপি সাহেবও করলেন। ধন্যবাদ মিশু ভাই, আমার সহ আলোচক স্নিগ্ধা, প্রফেসর স্নিগ্ধা, এবং মাননীয় সংসদ সদস্য বাবলু ভাই, সেই সাথে আমার দর্শক শ্রোতা সবাইকে জানাচ্ছি জুলাইয়ের সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়গুলো আমরা শুনলাম ভাইয়ের কাছ থেকে, আসলে জনগণ বারবার, এই দেশের জনগণ বারবারই প্রতারিত হয়েছে, এটা আমি প্রথমত বলবো। যে স্বপ্ন নিয়ে জুলাই হয়েছিল, দীর্ঘ 55 বছর এই দেশকে স্বাধীন করেছে মানুষ, রক্ত দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে। আমরা দেখেছি এরপরে 90-এর আন্দোলন হলো, স্বৈরাচারকে হটানো হলো। এরপরে কিন্তু জনগণ চায়নি যে আরেকটি অবস্থা, দীর্ঘ একটি স্বৈরাচারের কবলে পড়তে। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ স্বৈরাচার এমনভাবে জনগণের উপর চেপে বসেছে, শেষ পর্যন্ত জনতা, আসলে জনতাকে টেনে হিচড়ে বের করতে হয় না। এই জনতা প্রমাণ দিয়েছে বারবার, এদেশের মানুষ তারা সবসময় সংগ্রামী, তারা সাহসী যোদ্ধা। তারা সবসময় সংগ্রামী, তারা সাহসী যোদ্ধা। তারা যখনই তাদের কণ্ঠ চেপে ধরতে চেয়েছে যারাই, তারা কিন্তু মাঠে নেমে সেই উচিত জবাব দিয়েছে। আমরা এটা দেখেছি, আমাদের এদেশের দীর্ঘ ইতিহাস এটাই প্রমাণ করে। এদেশের মানুষ সবসময়
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। এটাই আমি বলবো এই দেশের মানুষের একটি বড় বৈশিষ্ট্য, যে অন্যায়কে কখনো তারা গ্রহণ করে নেয়নি, মেনে নেয়নি, সে যে পক্ষই হোক। তো আমরা 24-এর আন্দোলন দেখেছি, যেটা আসলে আমাদের রাজনৈতিক দলগুলো আমরা অনেকভাবে নির্যাতিত হয়েছে। আমাদের আজকে যারা সরকারে আছেন তারাও কিন্তু সেম অবস্থায় ছিলেন। আমরা দীর্ঘ সময় জনগণের ফ্রিডম অফ চয়েস, ফ্রিডম অফ রাইট, ফ্রিডম অফ রাইটস কোনো কিছু কিন্তু ছিল না। আজকে যেটা বলছেন যে হঠাৎ করে কেন এই অবস্থা তৈরি হলো, আসলে জুলাই তো সেই চেতনারই ধারক বাহক, সেই জুলাইকে ধারণ করছে এই জনতা। সুতরাং এই জুলাই মাস 2 বছর আসতে আসতে আমরা যেটা দেখলাম, যে মনে হয় যেন জুলাইকে ভুলে যাচ্ছে সবাই। এই জুলাই যে ছোট্ট ছোট্ট শিশুগুলো প্রাণ দিয়েছে, আমরা তাদেরকে ভুলে যাচ্ছি। আমরা কিন্তু সেই দায় কেন বিএনপির হবে? বিএনপির তো 6 মাস হয়নি, আপনি একটা সরকারকে 6 মাস সময় দিবেন না? এটার আমি প্রথমেই বলবো, জনগণ আশাহত হয়েছে। প্রথম বিএনপি যে সংস্কারের জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছিল, এখানেই তো সবচেয়ে প্রথম ধাক্কাটা খেয়েছে জনগণ। এখানে আসলে বিএনপির কোথায় বড় বাধাটা? আমি বলবো যে 5 মাস হয়েছে, একটা দেশের জন্য 5 মাস, 1 বছর, 2 বছর হতেই পারে সময়। একটা সরকার এত বিশাল একটা স্বৈরাচারের জঞ্জাল সরাতে লাগতেই পারে, কিন্তু এটিচিউডটা কি আমরা সরকারের? জনগণ কিন্তু এই এটিচিউড ওই সরকার থেকে চায়নি। আমরা জানি যে সবসময় ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা ইসলামের কথা আছে, কিন্তু সব কাজের আপনি যখন নিয়তটা ভালো রাখবেন, সে কাজটা আপনি চেষ্টা করলে সেটার মধ্যে সফলতা আসতেও পারে, নাও আসতে পারে। মানে কোনো কারণে মনে হচ্ছে বিএনপির নিয়ত বা ইচ্ছারই ঘাটতি আছে। আমি বলবো যে সংসদে ঢুকেই তারা যে শপথটাকে তারা ভঙ্গ করলো, জনগণের যে ম্যান্ডেটকে তারা অস্বীকার করে বসলো। 70% জনগণ হাঁ ভোট দিয়েছে, সেটাকে তারা অস্বীকার করলো, এবং তারা সংস্কারের জন্য সংস্কার পরিষদের শপথটা তারা নেয়নি। এই যে জনগণ ধাক্কা খেয়েছে, আশাহত হয়েছে, যে জনগণের কথা বলে আমরা এই ক্ষমতা এসেছি, যে জনগণের সিঁড়ি বেয়ে আমরা ক্ষমতা এসেছি, আমরা এই রক্তাক্ত লাল কার্পেট দিয়ে আমরা এই সংসদে বসেছি। আপা, মির্জা ফখরুল সাহেব বিএনপির মহাসচিব, তিনি বলছেন যে গণভোটের যে 4টা প্রশ্ন ছিল তার 3টিতে সবাই একমত ছিল। একটি প্রশ্ন কোনো রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ না করে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা তখনই বলেছিলাম যে এটি প্রতারণা। ফলে আপনি গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা করছেন, সেই অভিযোগটা সম্ভবত এটা বিএনপির অফিসিয়াল। আসলে আমরা জানি জুলাই সনদ, তাই না? জুলাই সনদে 33টার মতো দল তারা স্বাক্ষর করেছে, কিছু কিছুতে নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু এই সবগুলোকে অ্যাকোমোডেট করে কিন্তু 4টা পয়েন্টে কিন্তু এই গণভোটটা হয়েছে। সুতরাং সেই গণভোটে তো জনতা রায় দিয়েছে, এবং সেটা 70% দিয়েছে। সবগুলো মিলেই কিন্তু এই 4টা পয়েন্টকে করা হয়েছে। সুতরাং এটাকে এখন আমি ক্ষমতার সিঁড়িবে এসে সেটাকে অস্বীকার করা, এই জনগণকে অস্বীকার করা নামান্তর। আমি মনে করি এটা বিএনপির সবচেয়ে বড় ভুল। এবং সেকেন্ডলি, আমরা সংসদে, এই যে বললেন সংসদে থাকলে কেন, বাইরে কেন? সংসদে যখন আমরা একটা ডেমোক্রেটিক ওয়েতে কথা বলার রাইটস কিন্তু বাইরে ঘরে আছে। এটা একটা ডেমোক্রেটিক সোসাইটির এটা কিন্তু বড় একটা মানে কন্ডিশন, যে সে কথা বলার স্বাধীনতা থাকবে সব ক্ষেত্রেই। তো এখানে আমরা গণতান্ত্রিক যে অধিকার জনগণ সেটা অ্যাপ্লাই করছে, এবং সংসদে আমরা আমাদের কথা বলেছি। সংসদে সংস্কার কমিশনের গঠনের, পরিষদ গঠনের যে শপথটা বিএনপি নেয়নি, সেটা আমরা পরবর্তীতে আশা করেছিলাম জনগণের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সংস্কার পরিষদ সংবিধান সংস্কার পরিষদ যে গঠন করা হচ্ছে, সেটা সংবিধান সংশোধন নয়, সেটা হবে সংবিধান সংস্কার পরিষদ গঠন। তো আমরা সেটা হলেও কিন্তু আমরা এখানে সাপোর্ট দিতাম, যে কারণ আমরা জানি যে বিএনপি কিন্তু বিএনপির মূল যে স্পিরিট সেখান থেকে সরে এসেছে। আমরা জানি যে বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন যে আমরা সুযোগ পেলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলবো। কারণ এই 72-এর সংবিধান দিয়ে, আপনার ফরহাদ মাঝারের কথাটাও দেখেছেন, যে 72-এর সংবিধান দিয়ে এই রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। এই সংবিধানটাকে আসলে 72-এর সংবিধান আছে, তারপরে যতবার সংশোধন হয়েছে, রাষ্ট্রধর্ম যুক্ত হয়েছে, কিন্তু আমরা যেটা চেয়েছি বিসমিল্লাহ যুক্ত হয়েছে, ফলে তারপরে এটা কেন 72-এর সংবিধান? আমরা চেয়েছি যে জুলাইয়ের যে ফ্যাসিবাদের যে ধারা, এই সংবিধানকে পুঁজি করে কিন্তু এই ফ্যাসিবাদের ধারা তৈরি হয়েছে। সুতরাং জনগণ চেয়েছে এমন একটা সংস্কার হবে, রাষ্ট্র কাঠামোটার সংস্কার, মৌলিক সংস্কার, যেখানে আর কোনো ফ্যাসিবাদ আসতে চাইলেও আসতে পারবে না, এই রাস্তাটাকে বন্ধ করে দেয়। আপা, আপনাকে একটু থামাই। প্রফেসর স্নিগ্ধা, আমি একটু কনফিউজড এই কারণে যে সংসদের বাইরে আমরা এর আগেও অনেকগুলা নির্বাচিত সরকার দেখেছি। ধরেন 91, 96, 2001 এবং 2008, এই 4টে নির্বাচন নিয়ে তুলনামূলকভাবে আমাদের প্রশ্ন কম।
ফলে তখনও আমরা কোনো সরকারের 4, 5, 6 মাসে বিরোধী দলকে এরকম ভূমিকায় দেখি নাই। রাজনীতিটা তখনও সংসদের ভিতরেই থেকেছে। আজকে সরকারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে রাজনীতিটাকে তারা সংসদের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ রাজপথে নেওয়ার চেষ্টা করছে, ইস্যু ভিত্তিক করার চেষ্টা করছে, জনগণের মানসপটে গণমাধ্যমে সেভাবে চিত্রায়িত হচ্ছে, এইটা আসলে কেন হচ্ছে? এটা কি পুরোটাই সরকারের ব্যর্থতা, নাকি এটার পেছনে আবার রাজনীতির পেছনে কোনো রাজনীতিও থাকতে পারে? আপনাকে ধন্যবাদ, আমার দুই সহ আলোচক এবং খুবই সম্মানিত সংসদ সদস্য বাবুল ভাই এবং মুন্নি আপাকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যেটা হয়েছে যে দেখেন, এখানে আমি একজন শিক্ষক হিসেবে যে প্রবলেমটা দেখতে পাই এবং নৃবিজ্ঞানী শিক্ষক হিসেবে একটা ভিভিড সমস্যা হচ্ছে যে আমরা না দেখে শিখি। তো আমার কেন জানি মনে হচ্ছে, আপনার নিশ্চয়ই মনে আছে একটা ঐতিহাসিক ডায়লগ ছিল যে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, এবং সম্ভবত এটি আওয়ামী লীগ সরকার বলেছিল, এবং কত সালে বলেছিল এটা ঠিক আমার মনে নেই, এটা 96-তে, সরি 2001-এ বলেছিল, 2001-এ বলেছিল। এখন কি ব্যাপারটা কি এরকম কিনা? এবং আপনি দেখবেন এই যে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে যে কথাটাও আসছে, সাউন্ডস লাইক ছাতি মার্চের ভাষণের মতো। তো এই ব্যাপারগুলো কিরকম, এবং আপনি দেখবেন অনেক আলাপ মানে একটু রিপিটেশন হয়ে যায় নাকি, এই যে ট্যাগিং কালচার আপনি খেয়াল করে দেখেন। এবং এই পুরো ব্যাপারটা কি এরকম যে ওই ইসের মতো মনস্টারের সাথে যুদ্ধ করতে করতে আপনিও যেন আবার দৈত্য না হয়ে ওঠেন, ফ্রেডরিক নিটসে বলেছিল, সচেতন থাকার জন্য। তো ব্যাপারটা কি এরকম হয়েছে যে আমরা একটা পলিটিক্যাল পার্টির সাথে ফাইট করতে করতে তার যেই পলিটিক্যাল স্টেপগুলো ছিল সেটাই কি মনের অজান্তে তার রিপিটেশন ঘটাচ্ছে কিনা, এটা এক নম্বর প্রশ্ন। এটা কি সরকারি দলের ক্ষেত্রে আপনি প্রযোজ্য বলছেন? না, আমি বিরোধী দলের বিরোধিতা করার যে কৌশল, সেই প্যাটার্নটার কথা বলছি। কারণ আপনি দেখেন, আমার এই ভোটের দাগটা কিন্তু এখনো যায়নি, এবং আমার একটা নিজস্বই ছিল যে ভোটের দাগটা না যাওয়া পর্যন্ত আমি সরকার পক্ষকে একটু নমনীয়ভাবে সমালোচনা করব, কারণ তাকে একটা যেতে দিতে হবে, মানে তাকে একটা টাইম দিতে হবে। কিন্তু আমাদের যে বিরোধী দল, তাকে দেখা যাচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন এই যে 6টা মাস গেছে, সংসদের আলাপের বিষয়বস্তুগুলো কি, এখানে কি আসলে একটু যদি মনোযোগী হন মিশু, এখানে কি আসলে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপটা হয়েছে, নাকি পুরোটা সংসদের মধ্যে আপনি দেখবেন মীমাংসিত বিষয়সমূহ, কখনো মুক্তিযুদ্ধ কিন্তু আমার কাছে খুব মীমাংসিত সত্যিকার অর্থে, কখনো মুক্তিযুদ্ধ, কখনো জুলাই, কখনো সনদ, কখনো টিভি ফ্রিজ, কখনো কে যোদ্ধা ছিল কে যোদ্ধা না, এই বিষয়গুলোর মধ্যে কি থাকার কথা ছিল? ওখানে কি আমরা আসলে এমনকি বাজেটের মতো গুরুত্বপূর্ণ যে জায়গা, যেটা কিনা আসলে এইভাবে শেষ হওয়ার কথা না, আপনি জানেন সেটার কিন্তু অনেকগুলোই থাকবে, সেটা নিয়ে আলাপ হয়েছে? আচ্ছা ওখানে কি এই মার্কিন চুক্তি নিয়ে আলাপ হয়েছে? ককাস নিয়ে আলাপ হয়েছে? আমরা জানি যে ককাসের সদস্য আছে, কিন্তু সেটা নিয়ে আলাপ হয়েছে? এই আলাপগুলো কোনো কিছু হলো না কেন? এই আলাপগুলো তো হওয়ার কথা ছিল। 1, 2, এখন যে আন্দোলনটা হচ্ছে, এটাও একটা ব্যাপার হতে পারে যে আপনার এক্সপার্টিস ডেভেলপ হয়েছে আন্দোলনের, আপনি আন্দোলন করে সাকসেসফুল। দেখেন, আমি একটা নিরপেক্ষ কথা বলি, যে দলটি ছিল সেই দলটি আওয়ামী লীগের কথা বলছি, যে তার একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সে কানেক্টেড, এটা তার অনেক গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট। আবার দেখেন বিএনপির কথা যদি বলেন, বিএনপির একটা সুবিধা আছে, তার সুবিধাজনক অবস্থা বলি, তার মুক্তিযুদ্ধ আছে, তার জুলাই যুদ্ধ আছে, তার নিপীড়িত হওয়ার ইতিহাসও আছে, আবার তার সরকার চালানোর অভিজ্ঞতা আছে, সে কিন্তু বেনিফিট অফ ডাউটে আছে, এটা ঘটনাচক্রে এক। কিন্তু আপনি যদি অপর দলগুলো দেখেন, সেটি বাংলাদেশ জামাতে ইসলাম অথবা এনসিপি, তাদের এনসিপির স্টার্টিং পার্টি তো তার সবচেয়ে বড় ক্যাপিটাল কি? জুলাই, তাই তো? আর জামাতে ইসলামের একটা ঐতিহাসিক দায় আছে, যে দায় থেকে সে আসলে অনেক বড় একটা সুযোগ পেয়েছিল এই 5ই আগস্টের পরে, কিন্তু দুঃখজনক সেটি সে কাজে তো লাগাতে পারিনি, উল্টা সেটা আরও লেজে গোবরে পেকে এক ধরনের পুনরুৎপাদনও সে চলে গেছে। আমি ফ্যাক্ট বলছি। এখন কথা হচ্ছে, এখানে আসলে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনো মুভমেন্ট কি হচ্ছে? গ্যাসের দাম বলেন, তেলের দাম বলেন, মার্কিন চুক্তির বাণিজ্য বলেন, আমি একজন নাগরিক হিসেবে বলছি,
ইন্টারমিডিয়েটের পরীক্ষার প্রশ্নপত্রের যৌক্তিকতা, মানে পরীক্ষার হিসেবে না, সেই মানে সেই দাবির কথা বলেন, এতগুলো ভুলের বিষয়ে বলেন, হ্যাঁ, বা শিক্ষা কমিশন। আচ্ছা, আপনার নিশ্চয়ই মনে আছে সরকারি অর্থায়নে দিনের পর দিন এতগুলো সংস্কার কমিশন, সেটা নারী সংস্কার কমিশন, স্থানীয় সরকার ব্যবস্থা কমিশন, গণমাধ্যম কমিশন, এই কমিশনের সংস্কারগুলো যে হলো, সেই প্রস্তাবনাগুলো কি জুড়ে আলাপ হয়েছে? সেগুলো কবে হবে সেগুলো নিয়ে কি আলাপ হয়েছে? তাহলে এই সকল আলাপ বাদ দিয়ে কেন ওই জায়গায় যেতে হবে? আর একটা শেষ কথা, সংবিধানে আমি কোনো সমস্যা দেখি না মিশু, আমি এটা খুব দৃঢ়তার সাথে বুঝি। ৭২-এর সংবিধান কোনো, আপনি যদি ভালো করে পড়ে, সেটা তো কোনো সংকট না। সংকট হচ্ছে সংবিধান শুধু কাগজে থাকে, সনদও যদি কাগজেই থাকে তাহলে কোনো লাভ হয় না। আমাদের সমস্যা হচ্ছে এটি শুধু কাগজ সর্বস্ব একটা। আপনাকে একটা প্রশ্ন রেখে আমি একটু বিরতিতে যাই। জামাত ইসলামীর মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে, তার মানে এনসিপি রাজপথে যা করছে সেটা জামাত ইসলামীর মস্তিষ্কে প্রসূত, এই দাবি হচ্ছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। দ্বিতীয়ত, মির্জা ফখরুল সাহেব স্পষ্ট করে বলছেন, এখন বিরোধী দল বলছে 5 বছর ক্ষমতায় থাকতে দেব না, ঠিক একই ভাষায় কথা বলতেন শেখ হাসিনা। ফলে আসলে কার ভাষায় বিরোধী দল কথা বলছে, অথবা অপর বিরোধী দল কার মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে, সেই প্রসঙ্গে আপনার কাছে ফিরবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিই, দর্শক ফিরছে একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছি 24 ঘন্টায় জামাত ইসলামীর সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি আপা। মুন্নি আপা, বিরোধী দল কার ভাষায় কথা বলছে? মির্জা ফখরুল সাহেবের মতো ধীর স্থির ঠান্ডা মাথার রাজনীতিক তিনি বলছেন যে জামাত ইসলামী ঠিক আগের যে শেখ হাসিনা তার মতো তার ভাষায় কথা বলছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ বলছে এনসিপি যা করছে সেটা জামাতের মস্তিষ্ক প্রসূত। এত দায় কেন জামাতের উপরে পড়ছে? আচ্ছা, আমি তারা কোন ভাষায় কথা বলছে বলার আগে বলবো যে মির্জা ফখরুল সাহেব এবং আরও যারা এই কথাগুলো বলছেন তারা কিন্তু সেই স্বৈরাচারের কায়দার কথা বলছেন, এটা আমার প্রথমত কথা। আর দ্বিতীয়ত হচ্ছে বিরোধী দল, সেখানে এনসিপি 11 দলীয় জোট যারা আছে, তারা জনগণের ভাষায় কথা বলছে, এটা হলো আমার এক কথায় উত্তর। কারণ আপা যেটা বললেন যে সংসদে বিষয়গুলো কথা হয়নি, আমরা তো সংসদে কথা বলে এসেছি। আপনারা দেখেছেন যে এই সরকার প্রথমে এসেই যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো, যেগুলো জনতার সাথে সংশ্লিষ্ট এবং ক্ষমতার যে ভারসাম্য তৈরি করতো, যে বিষয়গুলো ছিল, এবং গুম খুনের রাজনীতি, যেখানে আমরা দেখেছি বিগত স্বৈরাচার কিভাবে আয়নাঘর তৈরি করেছে, কিভাবে আয়নাঘরের সেই স্মৃতিগুলো তো আমরা এখনও ভুলতে পারি না। আমি তো নিজে আইনজীবী হিসাবে অনেকবার আরমানদের বাসায় গিয়েছি, তার শিশুরা কিভাবে দিনের পর দিন, বাবাহারা শিশুগুলো কিভাবে সিজোফ্রেনিয়ার পেশেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে গুম খুন, মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ, বিচার বিভাগীয় স্বাধীনতা, যেটা আপনারা মানে 55 বছর ধরে এটা চাচ্ছে, এটা তো জনতার দাবি। তারপর হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয়, সেটা ল্যাপস করা হলো। দুর্নীতি কমিশন, এরকম আপনি দেখেন গুরুত্বপূর্ণ কমিশনগুলো ল্যাপস করা হয়েছে। আর আপা যেটা বললেন যে কেন জনগণের গ্যাসের সংকট নিয়ে কথা বলেছে, আজকেও তো আমাদের প্রেস ব্রিফিং হলো, এবং বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এবং আমরা দেখছি যে এই সরকারকে আমরা কখনো চিন্তা করিনি যে স্বৈরাচারের কায়দায় আবার সে আগের মতোই দুর্নীতি, প্রশাসনকে দলীয়করণ, আপনি দেখেন চাঁদাবাজি কিভাবে প্রকাশ্যে হচ্ছে। এবং এই যে চুক্তি নিয়ে কেন আলোচনা করলেন না, থার্ড টার্মিনাল কাকে দিবে কেন আলোচনা করলেন না, সৌদি আরবের প্রতিরক্ষা জোটে এগুলো আমাদের সংসদে আলোচনা হয়েছে, এবং সামনে সংসদ আছে, সংসদীয় ভাষায় আলোচনা হবে, এবং আলোচনা হয়নি। ফিল্ডে যেটা হচ্ছে আমাদের জনতার দাবি। আর যেহেতু এটা জুলাই মাস, স্বাভাবিকভাবে জুলাইয়ের আবেগ, 2 বছর হয়ে গেল, জুলাই যোদ্ধা এখন আহত যারা আছে তাদের চোখ নেই, পা নেই, তারা এখনো ট্রিটমেন্ট তাদের পরিপূর্ণ হয়নি। সেই ক্ষেত্রে সরকার এই ক্ষেত্রে কেন এত ধীরগতি অবলম্বন করছে, এবং সংস্কার নিয়ে যে প্রতারণার মূল্য ঝুলিয়ে রেখেছে, তারা বলছে অক্ষরে অক্ষরে পালন করবে, অথচ তারা সংস্কারের দিক থেকে তারা কোনোটাই করছে না। সুতরাং এই সবটাই কিন্তু জনতার দাবি, এবং বিরোধী দল কারো ভাষায় কথা বলছে না, জনতার ভাষাকে তারা তুলে ধরছে এবং জনগণকে তুলে ধরছে। ভাষায় কথা বলে সেটাকে আপনারা কি, সেটা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে ব্যক্তি, তার জবাব সে দিবে। কারণ আমরা জানি, আমরা সবসময় যুক্তির জায়গা এবং জনতার দাবিগুলোকে আমরা যুক্তির সাথে এবং পরিশীলিত ভাষায় আমরা উপস্থাপন করি। সুতরাং অন্য একটা দলের দায়বদ্ধতা বা তাদের জবাবটা আমার দেয়াটা মানানসই হবে না, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি উত্তর দিবেন এই ব্যাপারে। তবে আমাদের পক্ষ থেকে আমরা সবসময় জনতার দাবি পরিশীলিত ভাষায় সরকারকে সহযোগিতা, কনস্ট্রাকটিভ সমালোচনার মাধ্যমে আমরা সরকারকে সহযোগিতা করার জন্যই প্রথমে আমরা সংসদে এসে এই ঘোষণাটা আমাদের পক্ষ থেকে দেয়া হয়েছে। জি প্রফেসর স্নিগ্ধা, আমি দেখেছি যে ধরেন গ্যাসের দাম বৃদ্ধির একটা প্রচেষ্টা ছিল,
বিরোধী দলের আন্দোলন শুরু হয়নি, কিন্তু তারা হুমকি দিয়েছে পেট্রোবাংলা ঘেরাওয়ের এবং তার পরিপ্রেক্ষিতে সরকার কিন্তু গতকালকে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে এখনই গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ফলে বিরোধী দল একেবারেই জনসম্পৃক্তির সাথে কথা বলে না আজকে সংসদে। হ্যাঁ, আর কিন্তু সংসদের বাইরে আমি বলছি। তারপরে এই যে আজকেও জামাত ইসলামের যিনি মিয়া গোলাম পরোয়ার, তিনি কিন্তু গ্যাসের দাম নিয়ে তার দলের অবস্থান তুলে ধরেছেন, গ্যাসের সংকট নিয়ে, বিদ্যুৎ সংকট নিয়ে তুলে ধরেছেন। ফলে কিন্তু বিরোধী দল আসলে এই জায়গাটায় কেন গেল? এমনকি বিরোধী দলের সঙ্গে সরকারি দলের যে সম্পর্ক বা আন্ডারস্ট্যান্ডিং, সেটা সাময়িক না, সেটা দীর্ঘদিনের একটা অ্যালায়েন্স। তারা এই জায়গাটা কি কোনো কৃত্রিম সংকট তৈরি হচ্ছে, নাকি এইটা আওয়ামী লীগকে ঠেকানোর কোনো কৌশল হিসেবে? আবার এনসিপিকে নিয়ে যখন বেশি আলোচনা হচ্ছে, তখন ছাত্র শিবিরের একজন সাবেক কেন্দ্রীয় নেতা তিনি বলছেন যে এটা হচ্ছে জুলাই আন্দোলন থেকে জামাতের চেয়ে এনসিপি বা বিএনপির ভূমিকা যে বেশি ছিল সেটিকে লাইমলাইটে আনার প্রচেষ্টা। এগুলো কি কেবলই ষড়যন্ত্র তত্ত্ব, নাকি এগুলোর আসলে কোনো বাস্তবতা আছে? না না, প্রথম কথা হচ্ছে যে বাস্তবতা তো আপনার নাগরিক দুর্ভোগের বাস্তবতাতে এটা তো আছেই, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এটা আমার মানে দূর থেকে বলেন কাছে থেকে বলেন, এখানে অনেক ধরনের কথা আছে যে আসলে এই বিরোধী দল অথবা সরকার পক্ষের মধ্যে তো হিস্ট্রিক্যাল সম্পর্ক আছে, পলিটিক্যাল সম্পর্ক তো ছিল। বা আপনি দেখেন আন্দোলন যখন হয়েছে আসলে সবাই তো আন্দোলনের অংশ, মানে এটা একটা ফ্যাক্ট। কিন্তু অভ্যুত্থান পরবর্তী একটা তো থাকে, এইভাবেও আমি দেখতে চাই, মানে ভালোভাবেও দেখার সুযোগ আছে। কিন্তু কিন্তু প্রসঙ্গ হচ্ছে আমার কেন জানি মনে হয় যে যিনি ছিলেন তিনি, তার যে একটা রয়টার্সে দেওয়া হ্যাঁ ইন্টারভিউ বলেন, বা তার যে একটা মডেল আছে যে আমি তুমি ডামি ডামি, এই ধরনের যে একটা ছিল, অথবা রয়টার্সের যে ইন্টারভিউটা আছে সেটা যে টাইমিংটা, মানে এই যে জুলাই মাসের দেয়া, এবং জুলাই মাসটা তো একটা আবেগের জায়গাও আছে, অনেক মানুষের লুজিং আছে, তাহলে সেইটারও কিন্তু একটা ইমপ্লিকেশন হতে পারে। এটা হতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। দুই, উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে কখনোই মনে হয়নি, যেটা আমি আগের আলোচনায় বলেছি, সংসদে যে বিরোধী দল সে প্রস্তুত না। একটা প্রস্তুতি আছে না, অভিজ্ঞতা এবং প্রস্তুতি, মানে প্রস্তুতি যেমন মনে করেন আপনি ছায়া সরকার যখন করেন, বা এই কথাগুলো তো এসেছে, সংকট তুলে ধরা তো একমাত্র কাজ না, সংকটের সমাধান দেখানোটা দরকার, বিকল্প দেখাতে হবে না। আমি তো আসলে বিকল্প দেখতে পাচ্ছি না। ওটা তো আমি আপনার সাধারণ জনগণ যে বিদ্যুতে বিল দেয় সে বলতে পারবে না আমার বিদ্যুৎ নাই, এটা তো অভিযোগ। অভিযোগের সমাধান কি, এটা নিয়ে আপনি মানে আমি তো এই আলাপটা পাচ্ছি না। এক, দুই, তিন নাম্বার, ব্যাপারটা কি এরকম যদি হয়, আমি কিন্তু এটাকে খুব প্রবলেম মনে করি। কেউ একজন আসবেন দেখে আমি আপনি একসাথে হয়ে যাব, অথবা কেউ একজন আসবেন দেখে তাকে এত গুরুত্ব দিয়ে আমার পলিটিক্যাল ফিলোসফি যখন নির্ধারিত হয়, তখন কিন্তু আমি সেই ব্যক্তিকে প্রয়োজনের থেকে অধিক গুরুত্বই দিই না, তাকে ততখানি প্রাসঙ্গিক করে তুলি। এই বোধটা আমার মনে হয় থাকাটা খুব জরুরি। এবং থার্ড একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনার এই পুরো প্রক্রিয়াতে যাহা কিছু হচ্ছে, সেই প্রক্রিয়াগুলা আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে কৃত্রিমতার কথা যে আপনি বলছিলেন, যে আসলে কি এখানে এটাও খুব গুরুত্বপূর্ণ, পাটোয়ারি কোনো কথা বললে তার দায় এনসিপিও নেন না, পাটোয়ারি নেন না। জিসান যখন কোনো কিছু বলে, আপনার নিশ্চয় মনে আছে, সেই দায়ও কেউ নেন না। সাতক্ষীরা 4 আসনে কোনো কিছু হলে সেটাও তার ব্যক্তিগত হয়ে যায়। এইভাবে যখন আপনি একজন একজন করে ব্যক্তি ধরেন, তখনই কিন্তু সেটা ব্যক্তি থাকে না। দায় নিতে পারাটা, আপনি যদি আপনার দলের সদস্যদের দায়ী নিজের উপরে না নিতে পারেন, তাহলে দেশের দায় কিভাবে নেবেন? জি আপা, আপনাকে থামাই। বাবুল ভাই, এই এনসিপির উপরে এই বিভিন্ন জায়গায় হামলা, এই হামলার আসলে কারণটা কি? এনসিপি কি অনেক বড় দল হয়ে গেল, নাকি আপনারা যেহেতু জামাত অনেক ভোট পেয়েছে, শক্তিশালী দল, তাদের অর্থনৈতিক এবং সাংগঠনিক ভিত্তি মজবুত, তাদেরকে একটা আন্ডারমাইন করার জন্য এনসিপি কি একটা মানে রিয়েল অপোনেন্ট হিসেবে দাঁড় করানোর কোনো চেষ্টা হচ্ছে? না হলে এনসিপির ছেলেমেয়েরা জুলাই স্মরণ করছে, সেখানে বাধা দিচ্ছে, পুলিশ গিয়ে সেখানে পিটাচ্ছে, ছাত্র দলের নামে পেটানোর অভিযোগ আসছে, এইটা কেন? এনসিপি কি করলো, কি এমন অপরাধ করলো? জি ধন্যবাদ। এটা আগে বলবো না এটা আগে বলেন। এটা আগে বলবো। জি না, এনসিপিকে বা জামাতকে লক্ষ্য করে এটা কোনো বিষয় না। এটা বিষয় হচ্ছে যে মনে করুন যে আপনি জামাত করেন, আমি এনসিপি করি, কিংবা আমি বিএনপি করি, এই বিষয়টার উপর কিন্তু এটা হয়নি। যে বিষয়টার উপর হয়েছে এটা কোনো এক নির্দিষ্ট ব্যক্তির কথাবার্তার উপর। আপনি যত জনপ্রিয় উপস্থাপক হন না কেন, যত সিনিয়র সাংবাদিক হন না কেন, আপনি পাহাড়পুর বেড়াতে যাবেন, যে আমার সম্পর্কে বাজে কথা বলবেন,
আমারও তো কিছু লোকজন আছে যারা আমাকে ফলো করে, আমার সাথে কাজ করে, আমাকে রেসপেক্ট করে, এবং আমার কর্মী তারা কিন্তু আপনাকে ওখান থেকে ছেড়ে দেবে না, তারা মারবে, কিছু না কিছু করবে। এখন তারা কি করবে এটা বিভিন্ন স্টেজের বিষয়। হয়তো একটা প্রফেসরও আমাকে অ্যাডমায়ার করে, ওই প্রফেসর হয়তো বলবেন যে সাংবাদিক মিশু, দয়া করে আপনি এইসব কথা বলবেন না ওনার সম্পর্কে, এটা ঠিক না। কিন্তু ওইখানে যদি একটা চার্জারওয়ালা থাকে, একটা ছোট ছেলে থাকে, একটা ছাত্র থাকে, সে হয়তো অন্য রিয়াকশন করবে। বিষয়গুলো এক্সাক্ট এরকম, এর বাইরে মানে আপনি বলছেন এটা জনগণের রাগ ক্ষোভ কেবল পাটোয়ারির কথার উপর ভিত্তি করে? এখানে জনগণ বিষয় না, তাহলে সমর্থকরা জনগণ হলে তারা তো সমস্ত ডিস্ট্রিক্ট, প্রায় সমস্ত ডিস্ট্রিক্ট, আমার উপজেলাতেও তো পাটোয়ারি গেছে। 250 জন লোক ছিল, 175 জন হাফ প্যান্ট পরা, তাদেরকে ফুটবল দিবে বলে ঘোষণা করা হয়েছিল। তারপরও স্কুলের মাঠে কেউই আসেনি, পরে শহীদ মিনারে যায় এই 150-200 লোক নিয়ে। ভাই ধরেন পাটোয়ারি অনেক বড় আরো খারাপ কথা বলছে, কিন্তু সেই জন্য তার সঙ্গে যেটা হচ্ছে এটাকে আমরা কি মব বলবো? আমি তো বলেছি মানে এটাও কি এক ধরনের মব না যেটা আপনারা করেছেন? প্রশাসনের থেকে এটা তো আপনি এখানে কি কোনো উপজেলা বিএনপির সভাপতিকে দেখেছেন? উপজেলা বিএনপির কোন সাংগঠনিক সম্পাদককে দেখেছেন? যুব দলের সভাপতিকে দেখেছেন? ডেইলি স্টার বা প্রথম আলোতে যখন আগুন দেওয়া হয় তখন এনসিপির বা সরকারের প্রেস সচিব ছিল না, কেউ ছিল না, কিন্তু সেই দায়িত্ব আমরা তাদেরকে দিয়েছি। আপনি ভিডিওগুলো দেখেছেন? এই একটা ঘটনাতে আমি কিন্তু 5-6 বার ওখানকার এসপির সাথে কথা বলেছি যে ঘটনাটা কি ঘটলোটা কি। তো এসপি বলে যে বিষয়টা এরকম যে আমরা যে ওই বলি না বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা আমরা মজা করার জন্য যে আমাকে ধর, বিষয়টা ঠিক এরকমই। আমি শহীদুল ইসলাম বাবুলের একটা ফেসবুক স্ট্যাটাসও দেখলাম, পুলিশের ধরে আছে, উর্দি ধরে আছে এভাবে। তো আপনি তো কোথাও কোনো লোক পান নাই, প্রোগ্রাম তেমন হয়নি, তো আপনাকে তো ফোকাসে আসতে হবে, এবং ওই হবিগঞ্জের বোকা ছেলেরা ওই ফোকাসটা তাকে দিয়েছে, এর বাইরে অন্য কোনো কিছু না। আচ্ছা, মানে এটাকে আমি আলোচনার বিষয় মনে করি না। যে ঘটনাটা ওখানে ঘটেছে, যেটার জন্য আমি সমবেদনা জানাই, ঘটনা যাই ঘটুক না কেন, ওখানে একটা ছেলের চোখ গেছে, এইটা একটা খুবই হতাশাজনক ঘটনা। এবং তাকে আপনারা কেউ দেখতে যাননি বাবুল ভাই এখন পর্যন্ত? স্বাস্থ্যমন্ত্রী যাননি, স্বরাষ্ট্রমন্ত্রী যাননি। আপনারা যে শেখ হাসিনার এত সমালোচনা করেন, আমিও তো একজন দলের লোক, আমি তো সমবেদনা জানাচ্ছি, এটাকে তো আপনি অ্যাপ্রিশিয়েট করবেন নাকি? ডেফিনেটলি। এখন ওইখানকার দলের লোকেরা গেছে কিনা আমার তো ওই নিউজ নাই, এটা আপনার কাছে থাকতে পারে। তো এটা একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু ঘটনা কিন্তু বাংলাদেশে মর্মান্তিক ডেইলি ঘটছে। এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটছে, আপনার এখানে আসবার আগে যে আমি মোবাইল নিয়ে করছিলাম, আপনি দেখছিলেন, আমি কোনো নিউজ দেখার জন্য নয়, আমার উপজেলাতে ক্লাস 5-এর একটা বাচ্চাকে একটা উপজেলা জামাতের আমির বৃষ্টির দিনে তার কিন্ডারগার্টেনে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। আমি ফেসবুকের খবর দেখে বলাটা ঠিক না ভাইয়া, ফেসবুকের খবর দেখে, ফেসবুকের না, আমি কি বলছি আপনি বুঝছেন? এটা একটু বন্ধ করেন দয়া করে, কথার মধ্যে কথা বলে, এটা আওয়ামী ফ্যাসিজম না ভাইয়া। আমরা তো বলি না যে আওয়ামী লীগের এলাকায়, আমার এলাকায় আমার আসনের গল্প বলছি আমি। এখানে উঠবার আগের ঘটনা, আমি কনফারেন্সে ভিকটিমের বাবা এবং ইওনোকে কনফারেন্সে বলেছি যে আপনারা কাল সকালে বাচ্চাকে নিয়ে যান থানায়, মামলার আগে এটা বিষয়টা একটু দেখেন প্রশাসনিক কি করেছে, তো তাকে মানে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। হ্যাঁ, তো এইটা নিয়ে এখন সবাই পেটাবে তাকে। 9টা থেকে 11টা পর্যন্ত, 9:30 পর্যন্ত আমার শুধু এই কাজটাই করতে হয়েছে, সারাক্ষণ ফোনের মধ্যে সবাইকে থামাতে হয়েছে। উনি আবার কাজী, আচ্ছা, উনি আবার একটা বড়, কিন্তু ওনার কি কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আছে আপনি নিশ্চিত? আমি আপনার অন এয়ারে বলছি, উনি জামাতে ইসলাম আক্কেলপুর উপজেলার উনি আমির, এবং উনি বাইবর্ন আমার উপজেলার লোক, এবং আমার উপজেলাতে ওনার কিন্ডারগার্টেন আছে, এবং আমার উপজেলার একটা ইউনিয়নের উনি কাজী। এবং আপনি তাকে আগে থেকে চিনেন? আমি চিনি না। আমি চিনি না। আচ্ছা, আমি কোনোদিন। আপনার উপজেলার আমিরকে আপনি চিনেন না বাবু? আমার উপজেলার না, পাশের উপজেলার আক্কেলপুর উপজেলার আমির। জি, আমার উপজেলার একটা ইউনিয়নের উনি কাজী, এবং আমার উপজেলায় ওনার একটা প্রতিষ্ঠান আছে, কিন্ডারগার্টেন। কাল সকাল 10টা। তো আপনি না, আমি কথা শেষ করিনি। আমি এটাকে জামাতে ইসলামের ঘটনা বলতে চাই না,
আমি এটাকে ওই ব্যক্তির ঘটনা বলতে চাই। ঠিক ওইভাবেই আমি এনসিপির হবিগঞ্জের যে ঘটনা, হবিগঞ্জের যে বা ঘটনা, সিলেটের যে ঘটনা, আমি এটাকে ওইভাবে বলতে চাই না, কারণ ওনারা তো সব জায়গায় প্রোগ্রাম করেছে। বিএনপি কোথায় কোথায় বাধা দিয়েছে বলতে পারবেন? রাজশাহীতে দিয়েছে, নওগাঁতে দিয়েছে, নিয়ামতপুরে দিয়েছে, কক্সবাজারে দিয়েছে, কক্সবাজারে দিয়েছিল। ভাই কক্সবাজারে আপনি কি বলেছেন আপনার মনে আছে? ওই যে ওই ঘটনাই তো আমি বলছি। আপনি স্থানীয় নেতার সম্পর্কে কথা তুলবেন, যা ইচ্ছে তাই বলবেন। আমার এলাকার লোকেরা কিভাবে খাপা আপনাকে বলি। এই পাটোয়ারি বলেছে না যে 300 জন মাফিয়াকে, গুন্ডাকে নমিনেশন দিয়েছে তারেক রহমান, বলেছে না উনি? তার মানে কি আমাকেও দিয়েছে? এই কথা নিয়ে আমার এলাকার লোকজন, ছাত্রদল যুবদল রেডি ছিল, সারা রাত ধরে থামাইছি বাইরে। লেট দেম ডু হোয়াট এভার দে ডু, লেট দ্য পিপল জাজ। যেটা আজকে কেউ কথা বললে তাকে মারতে হবে, এই সংস্কৃতি থেকে আমরা বের কেউ হব না। কথা বললে মারতে হবে না, এটার সাথে আমি একমত নই। কিন্তু আমরা সবাই রক্ত মাংসের মানুষ। আমি যদি আপনার মাকে নিয়ে কথা বলি, আমি যদি আপনার বাবাকে নিয়ে কথা বলি, আমি যদি আপনার চরিত্র নিয়ে কথা বলি প্রকাশ্যে, আপনি কতক্ষণ আপনি ধৈর্য ধরবেন? শোনেন, আমি বিএনপি করি, তার মানে কি আমি অন করি বিএনপি পরিবারের প্রত্যেকটা মানুষকে, কাজে যে কারণে আমি এটার উত্তর দিচ্ছি, রাইট? না হলে আমি তো অ্যাভয়েড করতাম। তার মানে কি মির্জা আব্বাসকেও আমি অন করি। উনি অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন, উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সেই ভাষা নিয়ে উনি আমরা মন্ত্রী ছিলেন। করেছি। জি বাবুল ভাই, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলছে সরকারের 5 মাস অতিবাহিত হলেও সরকার গণমানুষের জন্য কিচ্ছু করতে পারেনি। কয়েক মানুষের, সাধারণ মানুষের দুর্ভোগ আরো কয়েক গুণ বেড়েছে। গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং এ সাধারণ মানুষ নাজেহাল। আপনি গ্রামের সঙ্গে কানেক্টেড, লোডশেডিং এর খবর আপনি ভালো জানেন। বিদ্যুৎ বিল আপনারও নিশ্চয়ই বেশি এসছে, আপনার বাসায় নিশ্চয়ই আলাদা গ্যাসের লাইন নাই, আমরা বিশ্বাস করতে চাই। ফলে জামাত ইসলামের এই প্রশ্নের কি উত্তর দিবেন সেটি শুনবো ফজলুদা বাবুলের কাছ থেকে। দর্শক, তার আগে আবার একটা বিরতি। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। বাবুল ভাই, এই সরকার আসার পরে 5 মাসে সরকারের ওই অর্থে কোনো সফলতাই নাই, গণমানুষের জন্য কিছুই করতে পারেনি, দুর্ভোগ বেড়েছে, গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, এই অভিযোগ যদিও জামাতের সেক্রেটারি জেনারেল, কিন্তু অভিযোগগুলো কি মিথ্যা আসলে বাবুল ভাই? অর্ধেক সত্য। সেটা কি রকম? কিছুই করতে পারেনি এটা ঠিক নয়। আমরা প্রায় 10 লক্ষ কৃষকের, মানে সারা বাংলাদেশের কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মকুব করেছি। আমরা 80,000 কিলোমিটার এর মধ্যে ইতিমধ্যেই প্রায় 40,000 কিলোমিটার খাল খনন করেছি। এটা নিয়ে আমি কয়েকটা টেলিভিশন চ্যানেলে নিউজও দেখলাম যে কত সুন্দর একটা ঘটনা ঘটে গেছে এলাকায়। তারপর আপনার আমরা ফ্যামিলি কার্ডের জন্য ব্যবস্থা নিচ্ছি, আমরা বৃক্ষরোপণ শুরু করে দিয়েছি। আমরা দেখুন, এই সংসদটা আসবার পর থেকে কিন্তু আমরা প্রায় 3 মাস শুধু সংসদেই ছিলাম, বিরোধী দল সবাই পার্লামেন্টেই ছিলাম। তারপর রোজা গেল 1 মাস, পূর্ণ মাস, মানে যেই দিন নির্বাচন হলো তার 1 সপ্তাহ পরেই রোজা শুরু হলো। তো টেকনিক্যালি আমরা কতদিন পেয়েছি? তারপর কি দেখুন, অনেক সংস্কার আমাদের করতে হচ্ছে এখন। সংস্কারগুলোর মধ্যে আপনি জানেন যে প্রশাসনে আছে, আপনি বলেন তো, আমরা যে বলি আওয়ামী ফ্যাসিস্ট বলি, সারাদিন চিৎকার করি, এই যে প্রশাসনের যারা এখন ইউএনও আছে, যারা ডিসি আছে, যারা এসি ল্যান্ড আছেন, যারা এসপি আছেন, যারা ওসি আছেন, তারা কবে রিক্রুট? গত 17 বছরে, তাই নয় কি? তার উপরের যারা, তারা তো এখন জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছে, তারা হয়তো আগের নিয়োগ, তার আগে, মানে 2000। কিন্তু তার মানে কি পুরো এটা শুধু ওইটা আমি দৃশ্যমান জনগণ বুঝবে এই কারণে। কর্পোরেশন বলেন, অধিদপ্তর বলেন, হসপিটাল বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, মসজিদ বলেন। আমার উপজেলার এক মসজিদের মুয়াজ্জিন 60,000 টাকার চেক নিয়ে গেছে, ইউএনওর সাইন স্বাক্ষর করে, সেই জন্য সাসপেন্ড হয়েছে গতকালকে, আজকে এনটিভি নিউজে আসছে। এখন আপনি দেখেন, ইমামরা নষ্ট হয়ে গেছে, শিক্ষকরা বিভাজিত হয়েছে,
কবিরা সাহিত্যিকরা বিভাজিত হয়েছে, আর রাজনীতিবিদরা তো আগে থেকে রাজনীতিবিদরা সবসময় বিভাজিত। তো এই জায়গার সমাজকে গঠন করার জন্য আমরা অন্তত স্কুলে শৃঙ্খলা ফেরত নিয়ে আসছি। শিক্ষকরা এখন ক্লাসে যাচ্ছে। এবারে ধানের দাম, গত 10 বছর এরকম ধানের দাম কৃষকেরা পায়নি। আই ক্যান চ্যালেঞ্জ অন এয়ার, প্রত্যেকটা কৃষক ধান বেচে এবার লাভবান হয়েছে। আর আল্লাহর কি রহমত, এই প্রথম গত 7 থেকে 10 বছরের মধ্যে আকাশের বৃষ্টিটা হয়েছে। আমন ধান লাগাতে কিন্তু এখন আর আমাদের ওই কি বলে ডিপের পানি লাগছে না, এবং সেই কারণে লোডশেডিং ওই সময়টাই ছিল না। লোডশেডিংটা এই সময় ছিল না। লোডশেডিং এর কথাই আসি, 56,000 কোটি টাকা আপনার বকেয়া গত সরকার রেখে গেছে। বিদ্যুৎ বিল শুধু বিদেশে 14,000 কোটি টাকা লোকাল যারা কুইক রেন্টাল থেকে যাদের নিত তাদের বকেয়া রেখে গেছে। আচ্ছা, যারা 5 মাসের মধ্যে অসহ্য মানে সহ্যের সীমা ছেড়ে যাচ্ছে, 18 মাসে কি করলো রে ভাই? এটা তো একটু আমার বুঝতে হবে। সংস্কার করেছে। সংস্কার কিসের সংস্কার? আমার তো গায়ের চামড়া এখনো কালো আছে। সংস্কার কেমনে করলো মিশু ভাই? সংস্কার তো বুঝলাম না আমি। আর যারা এখন বলে যে সংবিধান সংস্কার করতে হবে, তারা বোধহয় সংস্কার আর সংশোধন শব্দগুলো বোঝে না। আপাদে বলছিল আপনাদের নিয়তে ঝামেলা আছে। নিয়তে ঝামেলা কেন? এখন যদি বলা হয়, আমরা তো আর নিয়ত করে মোতাবিয়াতে যাই না, আমরা নিয়ত একজনের সাথেই করেছি। বিএনপির নিয়ত একটাই, দেশ সেবা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন 31 দফার প্রথম দফায় অস্বীকার করছে বিএনপি। আমার কথার মনে করিয়ে দিলাম ভাইয়া, অন্যরকমই হবে, এটা আওয়ামী চরিত্র। মনে করিয়ে দিলাম, দয়া করে আমি মনে করে দিলাম এই চরিত্রটা হচ্ছে আওয়ামী চরিত্র। যে চরিত্রকে আমরা সংস্কার করিনি, যার কারণে চরিত্র পাল্টানো। আমার 31 দফা আমি পালন করব কিনা এটা তো জনগণ বিচার করবে। আপনি কি করলেন? এইজন্যই তো আশাহত হচ্ছে। আপনি তো এখন পর্যন্ত একটা দুঃখই প্রকাশ করেননি যে এদেশের নারীদের আপনারা ধর্ষণের জন্য 71-এ সহায়তা করছেন। একদম দুঃখ প্রকাশ করেন কন্ডিশনাল নিয়ে। আপনারা এই পাকিস্তানের জন্মেরও বিরোধিতা করেছেন, বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছেন। গত 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 আপনারা আওয়ামী লীগের সাথে ছিলেন, গুপ্ত হিসাবে ছিলেন, সুপ্ত হিসাবে ছিলেন। প্রত্যেকটা কলেজের, মাদ্রাসার, ব্যাংকের কর্মচারীরা তারা গুপ্ত হয়ে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে, আমার এলাকায়ও দিয়েছে। তারা এখন জামাত করে, বারবার 70% কথা বলে। 70% তো বিএনপি এবং জোটের ভোটই ছিল 55%। এই 20% নিয়ে জনগণ 12 তারিখে ভালোই বুঝাই দিয়েছে কিন্তু। আর তারপরও বলি আপনাদেরকে, সংসদে বলা হয়েছে সংস্কার আমরা করব, আর সংস্কার করার জন্য সংবিধান সংশোধন করতে হবে। আমি রাস্তা বানাবো, রাস্তা বানানোর জন্য রাস্তা সংস্কার এমনি এমনি হয় না, ইট আনতে হয়, পাথর আনতে হয়, বালি আনতে হয়। আমরা সেগুলো আনার ব্যবস্থা করছি। যে কথা বলছেন দুর্নীতি, চাঁদাবাজের ইতিহাস হচ্ছে আপনাদের ইতিহাস। চাঁদা আপনারা তোলেন, ঐতিহাসিক ভাবে তোলেন, এখনো তোলেন, পত্রিকা বের করে দেখেন। শোনেন, লাস্ট কথাটা আমি বলি, আপনার কথা বলার স্বাধীনতা আছে, যা ইচ্ছে তাই বলার স্বাধীনতা নাই। আমরা গত 18 মাসেরও বিচার যেরকম করব, আওয়ামী লীগ আমলেরও এরকম বিচার করব। যে পুঁজিবাদের কথা বলছেন, আপনার বাদ কোনটা ওটাই তো আমরা এখনো বুঝিনি। আপনি কি ইসলামবাদের মানুষ? কোনো সফলতা নাই, সমাজবাদের বিরোধিতার জন্যই বিরোধিতা করছে। যেমন গ্যাস সংকটের কথা তো সরকার স্বীকার করছে, সেটার কারণ বলছে এলএনজি টার্মিনালের ত্রুটি। বিদ্যুৎ সংকটের কথা সরকার বলছে কারণ জ্বালানি সংকট। ফলে এগুলো তো জনভোগান্তি, এগুলো নিয়ে নিশ্চিতভাবে আপনারা কথা বলবেন। দূর করার ক্ষেত্রে সরকারের যে রোলটা, এই রোলটা কি রকম হওয়া দরকার? আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় যে দলীয়করণ হচ্ছে। আপনি এটা প্রকাশ্য, এটা তো আপনি যে নির্বাচন কমিশন রিসেন্ট ইয়েটা হলো, আবার এই যে 11টা ইয়েতে আপনার কর্পোরেশনে হলো, হ্যাঁ, তারপরে এর আগে আপনার সব জায়গায় যারা যারা পরাজিত হয়েছে নির্লজ্জভাবে তাদেরকে আপনার বিভিন্ন জায়গায় প্রশাসক হিসেবে দেয়া হয়েছে। এটা কতটুকু আমি মনে করি বিএনপির যে 51% মতো তারা ভোট পেয়েছে, এটা তাদের আচরণেই সারা দেশে এখন যারা পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে দিল এমন, যারা পরাজিত হয়েছে তাদেরকে। আপনি একটু চিন্তা করেন বিষয়গুলো। তারপরে আসলে কাদের দেওয়া উচিত ছিল, মানে জামাত থেকে বা অন্য দল থেকে? এই যে দলীয়করণ, এই যে কেন স্থানীয় লোকাল গভর্নমেন্ট নির্বাচনটা কেন এত দেরি হচ্ছে, এই বিষয়টা তো জবাবদিহিতা করতে হবে। তারপর হচ্ছে আপনি ফ্যামিলি কার্ড, ভাই তো অনেক সফলতার কথা গল্প বললেন। আপনি দেখেন গতকালের পত্রিকা এসেছে যে ফ্যামিলি কার্ডের সার্ভে করতে গিয়ে 200 কি বলে
2,000 কোটি টাকা 2,000 কোটি টাকা খরচ হয়ে গিয়েছে অলরেডি সার্ভে করতে গিয়ে। আমি বলি যে ফ্যামিলি কার্ডের তো দরকার নেই, জনগণের একটা কার্ডে নাগরিক কার্ড আছে, ওই নাগরিক কার্ড দিয়ে নাগরিক সুবিধাগুলো জনগণ চায়, জনগণ এত কার্ডের বোঝা চায় না। এবং যত কার্ড হচ্ছে ততই আপনার দুর্নীতি বাড়ছে। এগুলোর ভুরি ভুরি উদাহরণ আছে, এগুলো দিয়ে এখানে সময় হবে না, এই কথাটা আমি বলছি। যেই কথাগুলো এখন দরকার, জনগণ এই জুলাই মাসে তাদের 2 বছর পূর্তি হয়েছে, তাদের এখনও রক্ত শুকায়নি। আপা যেমন বললেন যে ভোটের দাগ শুকায়নি, এখনও সেই রক্ত শুকায়নি, এখনও যে 2 চোখ অন্ধ যে ছেলেটি, সে এখন স্বপ্ন দেখতে পারছে না, এখনও সে স্বপ্নভঙ্গের ইতিহাস তাকে রচনা করতে হচ্ছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের তরুণ প্রজন্ম, যারা এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে, এই তরুণ প্রজন্মের জন্য আমরা কি দিয়েছি, তাদের কর্মসংস্থানের কথা বলছি, তাদের আমরা কর্মসংস্থানের দিকে কতটুকু নিয়ে যেতে পেরেছি, এই বিষয়গুলো সরকারকে অবশ্যই ভাবতে হবে। আর এই যে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, আমি বলবো যে সরকার পার্টিকে কিন্তু এটা মানায় না যে মব করা। এটা হতে পারে যে যারা অপোজিশনে থাকে বা যারা আইনের শাসন পাচ্ছে না, তারা কিন্তু অনেক সময় মবের যে আপনার কালচারটা কিভাবে তৈরি হয় যখন আইনের শাসন থেকে বঞ্চিত হয়। তারাও কি মব করলে সেটা হালাল না, হয়? কোনোটাই হালাল না, কোনোটাই হালাল না। কিন্তু সরকার থেকে যখন মব করা হয়, প্রশাসনের থেকে তো সে প্রশাসনিক ডিউটি পালন করবে। এখানে মব, তাদের পক্ষে মব করাটা তো মোটেও মানানসই না, জনগণ তো মোটেও এটা আশা করবে একদম না। একটা ছোট করে প্রশ্ন, ধরেন হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ছাত্রদল সত্যি হামলা করছে, ছাত্র শিবির কি সেটা ঠেকানোর চেষ্টা করেছিল তার সহযোগী হিসেবে, সহযোদ্ধা হিসেবে? শিবির সেখানে ছিল কিনা এই সিনারিগুলো তো আমাদের সামনে নেই, তাদের সাথে ছিল কিনা। আর দেখবেন যে শিবির গাড়িটাকে চাইলে তো- ভাঙচুর করে ড্রাইভারকে মেরে পিটে, একটা ড্রাইভার তো সে গাড়ি ভাড়া করে নিয়ে গিয়েছিল, তার তো কোনো দোষ ছিল না, সে তো কোনো পার্টিরও না। বিষয়গুলো একটু দেখেন, জনগণ কেন আক্রোশে ফুঁসবে না? এই যে ভাই বললেন যে 5 মাসে নেমে গিয়েছে, জনগণকে ঠান্ডা করার মতো কি কাজগুলো বিএনপি করছে। সুতরাং এখানে আমি বলবো যে আজকে সংস্কারের কথাটা তো শুধু দলীয় কথা না, এটা একটা রাষ্ট্রীয় দাবি, জাতীয় দাবি। আমার একদম শেষ সময় প্রফেসর স্নিগ্ধা, এই বাবুল ভাই এবং মুন্নিয়াপাদের যে রাজনীতি, সেই রাজনীতিতে জনগণ কোথায়? ধরেন এলপি গ্যাসের দাম এই মাসেও বাড়াতে হয়েছে সরকারকে, গ্যাসের দাম বাড়ানোর একটা প্রচেষ্টা ছিল, সেখান থেকে হয়তো সরে এসছে, কিন্তু সেই ভর্তুকি কোনো না কোনোভাবে জনগণের কাছ থেকে দিতে হবে। বিদ্যুতের দাম বেড়েছে এবং সেই বিল আসছে অস্বাভাবিকভাবে, সেরকম অভিযোগ জনগণ করছে, আমরা অনেকেই তার ভুক্তভোগী। ফলে এই বিষয়গুলো নিয়ে তো আসলে সরকারি দল বিরোধী দল সবারই কথা হওয়ার কথা, সেটা পার্লামেন্টে হোক বাইরে হোক, সেই বিষয়গুলো আবারও কি চাপা পড়ে যাচ্ছে প্রফেসর স্নিগ্ধা? আমি আসলে উইথ ডিউ রেসপেক্ট, এই যে এর আগের যে 18 মাস সময়টা যে ছিল না, সেই মাস এবং এখন পর্যন্ত সবচেয়ে বড় দুঃখজনক হচ্ছে, আপনি দেখবেন আমাদের সকল আলোচনাগুলো অনেক বেশি পলিটিক্যাল সিস্টেম কেন্দ্রিক হয়েছে, বাট জনগণের আলাপটা হয়নি। আপনার দেশের বিনিয়োগ বন্ধ, কলকারখানা বন্ধ, প্রচুর পরিমাণ বেকারত্ব, যেখানে পিপুল আর মানে হিমশিম খাচ্ছে তার জীবনে নিয়ে, ঠিক এই মরকম, এটা তো একটা বাস্তবতা। কিন্তু প্রচুর বিনিয়োগ তো আসছে, আমেরিকার প্রতিনিধি দল আসবে আগামী সপ্তাহে। ওইটার তো কনসিকুয়েন্সেস অনেক আছে। ওই বিনিয়োগ তো বিনিয়োগ না, ওটা তো চুক্তি, ওটা তো ট্রেড অফ। বিনিয়োগ আর ট্রেড অফের মধ্যে তো পার্থক্য আছে, সেই আলাপে তো হচ্ছে না। তাহলে আমার যে সংকট আছে, যদি সংকটের কথা আলাপ হয়, তখন কি আমি আমার পরিস্থিতিটাকে আরো ঘোলাটে করব, নাকি আমার পরিস্থিতিটাকে আমি শান্ত করব? এইটা একটা বড় মিসিং পার্ট কিন্তু। এবং এক্ষেত্রে আমি সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, এই 18 মাসের সময়ও আমি একই কথা বলেছি যে কেউ পরিস্থিতিগুলোকে স্বাভাবিক করে আমি যে স্বাভাবিক জনজীবনে ফেরত যাব, সেটা করা আমার মানে একটা যে কোনো রাজনৈতিক দলের দায়িত্ব, সেটা যেটা বিএনপি হোক আর হোক, কিন্তু বাস্তবতা এটা হয়নি। এবং সবচেয়ে বড় ব্যাপার, ওই যে ডিএসটিসের বেনোফারের একটা তত্ত্ব আছে, থিওরি অফ স্টুপিডিটি, এই কথা না বলে আমি পারছি না। আপনি একটা জিনিস খেয়াল করেন, আওয়ামী লীগ সরকার একটি বিচার ব্যবস্থাকে পুরোপুরি করে সে একটা মানবতা বিরোধী করলো, জীবন দেখেন সেই ইস্যুতেই কিন্তু সে এখন নিজে পড়েছে। বিএনপি র্যাব গঠন করেছিল, বিচার বহির্ভূত তার যে অভিযোগ ছিল, সবচেয়ে বেশি নিপীড়নের শিকার কিন্তু বিএনপি হয়েছে গত 15 বছরে, তার নেতাকর্মীরা। আমি বলেছিলাম এই এনসিপি এবং জামাত, এই যে তাদের যে জোট, তাদের যে সাইলেন্স, তাদের যে প্র্যাকটিস, এই যে মবের করা, আপনি মব একটি প্রেশার গ্রুপ, এই যে বলে দেওয়া, আজকে যখন এটা হচ্ছে, এটা দুঃখজনক। নিজের ফাঁদে নিজে পড়তে হয় না কোনোভাবে। সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি যত খারাপই কথা বলুক না কেন, অথবা আরেকটা মানুষের গায়ে এভাবে হাত দেওয়া যায় না, এটা আমি বলতে চাই। ইট শুড বি রিপিটেড, এটা একটা ল। একইভাবে আপনার জুলাই নিয়ে বাজে মন্তব্য করেছে, আপনি 100 বার সমালোচনা করেন, আপনি কোন ধরতে একজন নারীকে চর বসিয়েছেন, এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? কেউ দেয় নাই।
এইভাবে ভাবতে হবে। আপনি সিলেক্টিভ কথা বললে হবে না যে পাটোয়ারির ওইটা চোখের এটা খুব দুঃখজনক, আর একজন নারীকে আপনি চর বসায় দিবেন সেটা সেলিব্রেটেড। সেই নারী কিন্তু হাতে লাঠি নিয়ে সেও মেরেছিল, সে ওইটা আমি মারেনি, দেখলাম। সে মারেনি আপা, সে তার হাতে লাঠি ছিল কিন্তু সে মারেনি। আপনি ভিডিও দরকার হলে আবার দেখে নেবেন। মানে নারী যদি লাঠি নিয়ে মারে তাইলে তাকে চট না দেওয়া না হয়? না, যাবে। কখনো না, আচ্ছা। কোনোটাই ফেয়ার না, এটা কখনো শিষ্টাচার বহির্ভূত। সো কারোর জন্যই এই না। যে প্র্যাকটিস গুলো আমরা করছি এবং এই প্র্যাকটিস গুলো আমরা কি করছি, একটা এক্সাম্পল আকার সেট করছি এবং এটা আমাদের নিয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমি এই কথাটা বলেছিলাম, ওই যে জেনেদিন জিদানের মতো, বুঝছেন, মাতারুজ্জিয়ার জেনেদিন জিদানের মতো আমি আপনাকে উস্কাচ্ছি। আসলে কি এত দেউলত্ব আছে? কেন আমার রাজনীতিটাই হতে হবে এত ভর নির্ভর? এইটা মানে কোনো ভাবতে কিছুর হবে, সাপেক্ষে হতে হবে। এবং এই জিনিসটা আমাদের কনসিকুয়েন্সেস গুলো এদিকে যাচ্ছে না, আমরা কিন্তু গড়ছি না। এবং এই যে লিডারশিপের ঘাটতি, এটা কিন্তু আমাদের অনেক দূর নিবে। জি। এই জায়গাগুলোতে আমাদের কাজ করাটা খুবই জরুরি। আমি আসলে কোনো পক্ষকেই দেখছি না, এবং জনগণ সামহাও মিসিং। আমাদের গল্পটা হয়েছে কি, ওই যে করতে মনোরে হবে। মনোরে তুই বড় বোকা, নিজের বুঝলি না, খায়া গেলি ধোকা। জি, অনেক ধন্যবাদ প্রফেসর স্নিগ্ধা, ধন্যবাদ ফজলে হুদা বাবুল এমপি, ধন্যবাদ সাবিকুন নাহার মুন্নি এমপি। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদ থাকুন।